সালাম আলাইকুম। আসন্ন বার কাউন্সিল যারা রিটেন পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আমরা আহ, বাংলাদেশ বার কাউন্সিল ইথিক্স এন্ড অর্ডারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব বা বলার চেষ্টা করব। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। আমরা দেখতে পারি যে বাংলাদেশ বার কাউন্সিল কি। এটি নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্য কি কি, এবং বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও বিবিধ কর্মকাণ্ডের উপর আলোকপাত করুন। আমরা এই প্রশ্নটা দেখার চেষ্টা করব। এরপরে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ বার কাউন্সিল কি আইনজীবী সম্প্রদায়ের একটা অভিভাবক বলা যেতে পারে। প্রাসঙ্গিক বিধান উল্লেখ, বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। এই প্রশ্নটা আমরা দেখব। তাহলে আমরা এই প্রশ্নটা দেখি ইনশাল্লাহ। আমরা বলতে পারি বার কাউন্সিল গঠন, বার কাউন্সিলের সদস্যদের পদের নির্বাচন, আইনজীবী তালিকাভুক্তি, আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, বার কাউন্সিলের বিভিন্ন কমিটি ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট বিধান করা হয়েছে। তাহলে এই যে পুরো বিষয়টা, আমরা যে বার কাউন্সিল কিভাবে গঠন হবে, বার কাউন্সিলের সদস্য বা নির্বাচন, আইনজীবী তালিকাভুক্তি, আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, বার কাউন্সিলের বিভিন্ন কমিটি ইত্যাদি বিষয়ে বিভিন্ন মানে সংশ্লিষ্ট বিধান করা হয়েছে। এগুলো কোথা থেকে আমরা জানি? যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স, দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা থেকে আমরা জানবো দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস থেকে 1972। তাহলে অর্ডার এবং রুলস থেকে। এবং অন্যদিকে আইনজীবীদের পেশাগত আচরণ বিষয়ে বিধান করা হয়েছে। ক্যানন অফ প্রফেশন কন্ডাক্ট এন্ড ইথিকেট বার কাউন্সিলের পরীক্ষার জন্য মূলত এই তিনটে বিষয় পড়তে হয়। তাহলে আমরা কি দেখলাম? যে বার কাউন্সিলের যে গঠন, বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন এবং আইনজীবী তালিকাভুক্তি ইত্যাদি এই বিষয়গুলোর জন্য আমাদের কি পড়তে হবে? বার কাউন্সিল লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এবং দি বাংলাদেশ প্র্যাকটিশনার্স বার কাউন্সিল রুলস 1972। অন্যদিকে আইনজীবীদের পেশাগত আচরণ বিষয়ে আমরা ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইথিকেট বার কাউন্সিল পরীক্ষার জন্য মূলত এই তিনটে বিষয় পড়তে হয়। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কি পড়বেন। এই বিশেষ করে এই তিনটা আইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স দ্য বার কাউন্সিলস অর্ডার 1972 বাংলাদেশের জন্য একটি বার কাউন্সিল গঠন করতে এবং লিগাল প্র্যাকটিশনার সম্পর্কিত আইনসমূহ একত্রীকরণ সংশোধন করতে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র অনুযায়ী এবং বাংলাদেশের অস্থায়ী সংবিধানের আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তিনি বাংলাদেশের লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করেন। তাইলে আমরা বেসিক বুঝে গেছি বাংলাদেশের বার কাউন্সিল কি। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটা সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল হলো সরকারের একটা সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যে রাষ্ট্রপতির 46 নং আদেশ দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিল আইনজীবীদের পেশা সনদ প্রদানকারী নিয়ন্ত্রণ সংস্থা। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1970 অনুচ্ছেদ 2 এর বি অনুযায়ী
বার কাউন্সিল বলতে এই আদেশের বিধানের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বুঝাবে। এছাড়া অনুচ্ছেদ 3-1 অনুসারে এই আদেশের বিধান মোতাবেক বার কাউন্সিল গঠিত হবে, বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত হবে। এরপরে এটি নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্য সমূহ। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 এর অনুচ্ছেদ 3 অনুসারে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো কি? এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি একটি আইনশিষ্ট সংস্থা, এটি একটি আইনশিষ্ট সংস্থা। বার কাউন্সিল একটা আইন ধারা সৃষ্ট সংস্থা হবে এবং রাষ্ট্রপতির 46 নং আদেশ দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটা সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আইন ধারা সৃষ্ট অন্যান্য সংস্থার ন্যায় এই সংস্থার একটা চিরন্তন অস্তিত্ব রয়েছে, এটার একটা সিল মোহর থাকবে। বাংলাদেশ বার কাউন্সিল সিলের একটা সাধারণত সিল মোহর থাকবে, যে কোনো প্রতিষ্ঠানিক কাজে এই সিল মোহর ব্যবহার করা হয়। সম্পত্তি অর্জন করতে পারবে। বাংলাদেশ বার কাউন্সিল স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন, ধারণ এবং চুক্তির ক্ষমতা থাকবে। মামলার ক্ষমতা, বাংলাদেশ বার কাউন্সিল নিজ নামে মামলা করতে পারবে এবং এর বিরুদ্ধে অন্য পক্ষ মামলা করতে পারবে। বিধি প্রণয়ন, বাংলাদেশ বার কাউন্সিল দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 এর অনুচ্ছেদ 40-1 অনুযায়ী সরকার অনুমতি নিয়ে উক্ত আদেশের উদ্দেশ্যে বাস্তবায়নকারী সরকার গেজেটে নোটিফিকেশন দ্বারা বিধি প্রণয়ন করতে পারে এবং নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের উপরোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে আমরা দেখেছি যে বাংলাদেশ বার কাউন্সিলের কি কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা আইনশিষ্ট সংস্থা, এটা একটা চিরন্তন অস্তিত্ব সম্পূর্ণ সংস্থা, তাদের একটা সিল মোহর থাকবে, তারা সম্পত্তি অর্জন করতে পারবে, তাদের মামলা করার ক্ষমতা আছে, তারা বিধি প্রণয়ন করতে পারে। এই বিশেষত এই 6টা বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো আমরা বাংলাদেশ বার কাউন্সিলে দেখতে পাই। এরপরে আমরা দেখি বাংলাদেশ বার কাউন্সিল কিভাবে গঠিত হয়, সে বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। বার কাউন্সিল গঠন, দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 5 এর মধ্যে 5-এ কি আছে? বার কাউন্সিল গঠন সম্পর্কে বলা আছে। এই যে অনুচ্ছেদ 5-এ বার কাউন্সিল গঠন সম্পর্কে বলা আছে। অনুচ্ছেদ 5 অনুযায়ী বার কাউন্সিলের মোট সদস্য হচ্ছে হলো 15 জন। সদস্যরা হলেন, 1 নম্বর হচ্ছে হলো পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল থাকবেন। এরপরে সমগ্র বাংলাদেশের আইনজীবীদের মধ্য থেকে নির্বাচিত 7 জন এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে আইনজীবীদের মধ্য থেকে 7 জন, টোটাল 14 জন নির্বাচিত। একজন হচ্ছে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এই টোটাল বার কাউন্সিলের সদস্য থাকবে 15 জন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অতএব নির্বাচিত সদস্য 14 জন আর পদাধিকার বলে একজন সদস্য সহ মোট 15 জন থাকবে। সরকার গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সকল বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি অঞ্চলে বিভক্ত করবেন এবং অনুচ্ছেদ 6 অনুযায়ী বার কাউন্সিল একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তাহলে আমরা যখন নির্বাচন হবে এই ওখান থেকে 14 জন থেকে একজনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে এবং অনুচ্ছেদ 6 অনুযায়ী সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে বার কাউন্সিলের একজন সচিব নিয়োগ দেন।
সরকার কি করবে? অনুচ্ছেদ 6 ক অনুযায়ী সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে বার কাউন্সিলের একজন সচিব নিয়োগ দিবেন। সচিব নিয়োগে সরকার কর্তৃক নির্ধারিত শর্ত থাকবে এবং সরকারি সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবেন। তাহলে আমরা ইতিমধ্যে কি দেখলাম? বার কাউন্সিল কিভাবে গঠিত হয় আমরা সেই বিষয়টা দেখলাম। এখন আমরা দেখব বার কাউন্সিলের কার্যাবলী, এই বিষয়গুলো আমরা দেখব। কি কি কাজ করে এটা অনুচ্ছেদ 10-এ বলা আছে। বার কাউন্সিলের কার্যাবলী অনুচ্ছেদ 10-এ বলা আছে, অ্যাডভোকেটদের তালিকাভুক্তি করা এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান, তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া, এই কাজটা করে। এরূপ তালিকা প্রস্তুত বা রক্ষণাবেক্ষণ করে, অ্যাডভোকেটদের পেশাগত আচরণ, নৈতিকতা নির্ধারণ করা, অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত আচরণের অভিযোগের বিচার বা শাস্তি দেওয়া, তালিকাভুক্ত অ্যাডভোকেটের গণের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষা করা এবং বার কাউন্সিলের ফান্ডের ব্যবস্থা করা, সদস্যদের নির্বাচনের আয়োজন করা এবং অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা। এছাড়া আইন শিক্ষার উন্নয়ন করা, অন্যান্য অনুমোদিত সহায়ক কার্যাবলী সম্পাদন করা, এগুলো হচ্ছে বার কাউন্সিলের কার্যাবলী। 10 কার্যাবলীর কথা বলা আছে। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন যে বাংলাদেশ বার কাউন্সিল কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কিনা? হ্যাঁ, একজন অভিভাবক যেমন তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কল্যাণের জন্য, তাদের শাসনের মাধ্যমে শৃঙ্খলার রক্ষার জন্য নানা রকম কাজ করে থাকে ও পদক্ষেপ নিয়ে থাকে, ঠিক একইভাবে বার কাউন্সিল উপযুক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। আইনজীবী সমাজের প্রয়োজনে বিপদে আপদে নানাভাবে বার কাউন্সিল ছায়ার মতো আগলে রাখে। যেমন অনুচ্ছেদ 10 অনুযায়ী বার কাউন্সিলের নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। আমরা অনুচ্ছেদ 10-এ একটু আগে যে কার্যাবলীগুলো দেখেছি সেম কাজগুলোই বার কাউন্সিল করে। এরপরে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 এর অনুচ্ছেদ 10 সহ অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ সহ বিধানসমূহ পাঠ করলে বোঝা যায় বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সম্প্রদায়ের মতো অভিভাবকের মতোই তারা বাংলাদেশ বার কাউন্সিলটা আইনজীবী সম্প্রদায়ের অভিভাবকের মতোই, তাই বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সমাজের সম্প্রদায়ের অভিভাবক বলা যায়। তাহলে পরীক্ষায় যদি এভাবে আসে বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে? আমরা কি করব? অনুচ্ছেদ 10-এর যে কার্যাবলীগুলো আছে এগুলো লিখে আমরা মোটামুটি আরো কিছু একটু গোছাই লিখলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। কারণ এই কাজগুলো করে বিধায় আমরা তাকে অভিভাবক হিসেবে বলতে পারি। এরপরে আমরা এর আগে আমরা প্রশ্ন দেখেছি বার কাউন্সিলের গঠন, কিভাবে বার কাউন্সিল গঠিত হবে সে বিষয়টা আমরা দেখেছি, কতজন সদস্য থাকবে, বার কাউন্সিলের বৈশিষ্ট্য কি জিনিস সেটা আমরা দেখেছি, যে কি কি বৈশিষ্ট্য আছে, তারা কি কি করতে পারে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো আপনারা লিখে এগুলো ব্যাখ্যা করলেই হয়ে যাবে। কি কি বৈশিষ্ট্য রয়েছে অনুচ্ছেদ 3 এটা উল্লেখ করতে হবে, যদি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 এর অনুচ্ছেদ 3 অনুযায়ী এই প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে। তাহলে এখন আমরা দেখব আইনজীবী হিসাবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। পরীক্ষায় যদি আসে আইনজীবী হিসাবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। যারা এনরোলমেন্ট কমিটি রয়েছে এদের কি ভূমিকা রয়েছে, এনরোলমেন্ট কমিটি গঠন বা কার্যাবলী আলোচনা করুন, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসবে বাংলাদেশ বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্যটা কি, অ্যাসোসিয়েশন কি জিনিস আর বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার কাউন্সিল ও আইনজীবী সমিতি মধ্যে পার্থক্যটা কি, আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির
কি শর্তাদি পূরণ করা আবশ্যক? এই প্রশ্নগুলো আসতে পারে। এরপরে আর কি আসতে পারে? পরীক্ষা আসতে পারে একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে উনি 2/1/2020 খ্রিস্টাব্দ তারিখে বরখাস্ত ডিসমিসড হন, তাইলে সে বরখাস্ত হয়ে যান, কিন্তু ফেব্রুয়ারির 21 সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইন ও যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। তাকে কি পরামর্শ দিবেন? সে তো একটা সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। ফরাদুল হক বলেন, আপনি অনেকক্ষণ শুনছেন, আপনার কথা শুনতে চাই। স্যার লাস্টের প্রশ্ন একটু আরেকবার স্যার। আমরা একটা প্রশ্ন মানে অর্থাৎ কিছু ছোট ছোট প্রশ্ন আমরা দেখেছি। আমরা এই পুরো ক্লাস জুড়ে আমরা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ বার কাউন্সিল কি, এটা আমরা জানার চেষ্টা করেছি। একটি নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য কি, এটা আমরা জানার চেষ্টা করেছি। বাংলাদেশ বার কাউন্সিলের কিভাবে গঠন হবে, এটা আমরা জানার চেষ্টা করেছি। এর কার্যাবলী কি, এটা আমরা জানার চেষ্টা করেছি। এরপরে আমরা আমরা আরেকটা প্রশ্ন জানার চেষ্টা করেছি যে বাংলাদেশ বার কাউন্সিল কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কি, এই টাইপের প্রাসঙ্গিক বিধান উল্লেখে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা বা কার্যাবলী, চেয়ারম্যান কি কি কাজগুলো করে, এগুলো আমরা দেখেছি। আর এই পুরো বিষয়টা আমাদেরকে দেখার জন্য আমরা বলেছি যে আমরা কি পড়তে হবে, আমাদেরকে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 পড়তে হবে, এবং বার কাউন্সিল রুলস 1972 পড়তে হবে, এবং পেশাগত আচরণের জন্য ক্যানন অফ প্রফেশন কন্ডাক্ট এন্ড ইথিকেট, এটা আমাদেরকে এই পড়তে হবে। এখানে 4টা অধ্যায় রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, তাইলে আমরা এই পুরো বিষয়গুলো জানতে পারবো। আপনি কি ওই যে অ্যাপটি যেটা, এটা আপনি না? আমি ভুলে গেছি। যাক, আপনাকে কংগ্রাচুলেশন। এবার একটু এই একটু ভালোভাবে আমি আপনাকে ইয়ে দিয়ে দেব, নোটগুলো দিব। তো নোটগুলোর জন্য বেশি একটা পেমেন্ট করতে হবে না। নোটের জন্য আপনি আমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, আর পাশাপাশি এই নোটগুলো আমি আপনাকে বুঝাই দিব। আর আপনার কাছে যে নোটটা আছে আমাদের এমসিকিউর আছে না, ওই নোটের মধ্যে আমরা বাংলাদেশ বার কাউন্সিল ইথিক্স এন্ড অর্ডার এবং কন্ডাক্ট এন্ড ইথিকেটের এই পুরো সাবজেক্টের আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে না পারলেও এখন বলবো, ওখানে 4টা যে অধ্যায়ের 42টা বিধি আছে, এগুলো মনে রাখার টেকনিক আছে না? স্যার আমি ওই যে আপনার ওই বার কাউন্সিলের নোটটা অন্তত এটা পুরো টাইম পড়ছিলাম আর কি স্যার। হ্যাঁ, তো ওইটা পড়লে স্যার আমার কোনো ছাত্রের জন্য স্যার ওই যে রিটেন বা ভাইবার জন্য কোনো কিছু লাগবে না, মানে ওই যে এমসিকিউ এর জন্য, মানে এখানে আপনি সবগুলি নিয়ে আসছেন মোটটা। হ্যাঁ না, আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছি আর কি। আর মনে রাখার জন্য আমাদের এখন মনে রাখতে হবে, মনে রাখার জন্য আমাদের এখানে কৌশল আছে। 4টা অধ্যায়ের আপনি কিভাবে প্রথম অধ্যায় মনে রাখবেন, দ্বিতীয় অধ্যায় মনে রাখবেন, তৃতীয় অধ্যায় মনে রাখবেন, আমরা যখন এগুলো বুঝাই দেব আপনারে, আপনি সহজে শব্দগুলো দিয়ে আপনি মনে রাখতে পারবেন। এরপরেও আমরা বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি বার কাউন্সিলের কার্যাবলী মনে রাখবেন, এটা আমি চেষ্টা করব। কিভাবে আপনি আপনার বার কাউন্সিল কি ধরনের ওই যে বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য রয়েছে, ওইটা কিভাবে মনে রাখবেন, এগুলো আমি বলার চেষ্টা করব। তাহলে মোটামুটি 42টা বিধি যদি আপনারা জানেন, ওই যে ইথিক্স এন্ড অর্ডারের 4টা অধ্যায়ের, আর যদি আপনারা যদি কার্যাবলী আর এগুলো জানেন, এরপরে যদি আপনি অনুচ্ছেদ গুলো যদি জানেন, কোন অনুচ্ছেদ বা ম্যাক্সিমাম যে বিধিগুলো, কোন অনুচ্ছেদের সাথে কোন বিধিগুলো,
এগুলো যদি আপনি আপনি যদি বুঝতে পারেন যে বার কাউন্সিল গঠনের সময় বা এখানে পাশাপাশি কি কি বিধিগুলো আসবে নির্বাচন, মানে বার কাউন্সিলের নির্বাচনের সময় আরো পাশাপাশি কি কি বিধিগুলো, অনুচ্ছেদের সাথে কি কি বিধিগুলো আসবে, এরপরে যে কমিটিগুলো আছে এই কমিটিগুলোতে কারা কারা সদস্য, এই সদস্যগুলো যদি একটু মনে রাখার চেষ্টা করতে পারেন। আর বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে আসলে কি কি কাজ হয়, একদম মুখস্থ করে ফেলতে হবে না, জাস্ট শুধু যদি আপনি একটু আইডিয়া নিতে পারেন। আমরা বার কাউন্সিলের আপনার যে কার্যাবলী আছে ওইটাও মনে রাখার জন্য আমি কিভাবে মনে রাখতাম সেটা আমি শেয়ার করব। তাহলে সব মিলে যদি মনে করেন এই কিছু টেকনিক বা আপনি যদি নোটটাকে যদি মানে একটু আত্মস্থ করতে পারেন, প্রশ্নগুলো যদি একটু বুঝেন, বিশেষ করে এমসিকিউটাই আপনাকে বারবার করতে হবে। ওই যে এমসিকিউ নোটটাই যদি বারবার পড়েন, আর আমাদের রিটেনে গোছানো আছে, ছোট আছে, এগুলোই যদি পড়তে থাকেন ইনশাল্লাহ পাস করে ফেলবেন। কারণ এই সাবজেক্টটাতেও আপনি 10 মার্কস, এটা ছোট করে দেখার কিছু নাই। আর আমি বিশেষ করে ধরেন এগুলো কি যে মনে করেন যে মুসাবিদা গুলো সুন্দরভাবে আপনাদেরকে নোটের মধ্যে দিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ পিন করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। একদম যত ধরনের মুসাবিদা আছে সব মুসাবিদা গুলো আমি দেওয়ার চেষ্টা করব, আমি ওই নোটের কাজে করতেছিলাম আর কি। তো আমরা এখানে মাত্র অল্প কয়টা প্রশ্ন, সাজেশনটা তো দেখেছেন বার কাউন্সিল ইথিক্স এন্ড অর্ডারের, এই যে আমরা একটা সাজেশন তো গ্রুপে দিছি, এটা তো দেখছেন। এই এই কয়টা প্রশ্ন, এই কয়টা প্রশ্ন পড়লে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ফিলি আকারে যে ফিলির যে নোটটা আমরা দিয়েছি ওই ফিলি আকারে আপনি একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। যে ফিলিতে আপনি যে অনুচ্ছেদগুলো বিধিগুলো এগুলো একটু মানে দেখার চেষ্টা করেন বারবার, এই ফিলি এবং এই প্রশ্নগুলো একটু দেখলেই হবে। মানে ফিলিটাই হলো মেইন, এগুলো তো জাস্ট আপনাকে একটু বুঝাই লিখে আর কি, আর ফিলিটাই হলো মেইন। ঠিক আছে, তো আমরা এই একটা প্রশ্ন পড়লাম। এখন এখন আমরা সাজেশনের দ্বিতীয় প্রশ্নটা আমরা পড়ব। দ্বিতীয় প্রশ্নটা আমরা কি, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হলো ওই যেটা বললাম, আইনজীবী হিসাবে তালিকাভুক্তি প্রক্রিয়া বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা, এদের কমিটি কিভাবে গঠন হবে, এদের কার্যাবলী আমরা এটা একটু দেখার চেষ্টা করি। ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপনি আছেন না, এম স্টেট ল একাডেমি, শুনছেন? আপনি শুনছেন? আমার কথা কি শোনা যায়? বলছিলাম যে আমরা এই পুরো ক্লাসটা আজকে আমি যা পড়িয়েছি পুরো ক্লাসটা ইনস্টেট ল একাডেমি ইউটিউব চ্যানেলে পাবেন। আপনি আসেন না আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব আছে না? জি স্যার। হ্যাঁ, ওইটা আমি ওখানে সাথে করে দিচ্ছি স্যার, ওই যে আপনার এটাকে মেল বাটন দিয়ে দিন তাহলে। আমি আমি এটা রাতে রাতে আপলোড করে দিব। আমার কথাগুলো আবার রিপিটলি আপনি শুনতে পারবেন। আমি যেগুলো বলেছি এগুলো রেকর্ডেড শুনলে কি হয়, আপনি যখন পড়তে মন চাইবে না আপনি রেকর্ডটা শুনলেন, তাহলে মনের অগোচরে অনেক কিছু আবার মাথায় যাবে। ঠিক আছে, এখন আমরা বার কাউন্সিলের অধীনে যে কমিটি গুলো আছে এগুলো দেখি। দেখেন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 11 অনুচ্ছেদে স্থায়ী স্ট্যান্ডিং কমিটির কথা বলা আছে। আর 11 খতে নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কিত বিধান করা হয়েছে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল কমিটি স্ট্যান্ডিং কমিটি 11, আর এবং দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 এর 11 অনুচ্ছেদে তিনটি স্থায়ী কমিটির স্ট্যান্ডিং কমিটি উল্লেখ আছে। কি কি কমিটিগুলো কি? এটা হলো নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আইন শিক্ষা কমিটি অর্থাৎ এক্সিকিউটিভ, ফিনান্স আর লিগ্যাল এডুকেশন কমিটি। এই তিনটা কমিটির কথা 11 অনুচ্ছেদে বলা আছে। আর 11 খতে গিয়ে এনরোলমেন্ট কমিটির কথা বলা আছে। তাহলে এই যে নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি যারা অ্যাডভোকেটদেরকে
পরীক্ষা নেয়, তাহলে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 এর অনুচ্ছেদ 11 খ অনুযায়ী আপনি পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে যাবেন কখন, যখন আপনি অনুচ্ছেদ লিখতে পারবেন স্পেসিফিক। এই যে আইনের নামটা আপনি লিখতে পারবেন, আইনের নামটা আপনি ইংলিশে লিখে দেন, লিখে দিয়ে আপনি অনুচ্ছেদটা উল্লেখ করে দেন, নিচে আন্ডারলাইন করে দেন, উনি বুঝবে যে আপনার চোখে পড়বে যে না আপনি তাকে ধরাই দিয়েছেন যে এইটা, তাহলে আপনি যে ভালো স্টুডেন্ট এটা ওনারা বুঝতে পারবে। তো এই জন্য টু দ্য পয়েন্টে লিখবেন, সারাদিন না লিখে। আপনাদেরকে বারবার আমি বলতেছি যে আপনারা আইনের সূচিগুলো মুখস্থ করেন, আইনের যে মেন মেন এই ধারাগুলো মাথায় রাখতে হবে, তাইলে আপনারা জাস্ট টু দ্য পয়েন্ট লিখতে পারবেন। কথা বুঝে গেছে যাচ্ছে নাকি? এখন দেখেন এই যে এনরোলমেন্ট কমিটি, আমরা এখানে সদস্য কতজন? এখানে হলো 5 জন, একজন হচ্ছে চেয়ারম্যান, 4 জন হচ্ছে সদস্য। চেয়ারম্যান হবেন কে? প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একদম আপিল বিভাগের বিচারক, আপিল বিভাগের বিচারক। তাহলে আমরা দেখি হাইকোর্টে দুইটা ভাগে, হাইকোর্টকে আমরা দেখি একটা কি আপিল বিভাগ আর একটা হলো কি হাইকোর্ট বিভাগ। একটা হলো আমরা সুপ্রিম কোর্টকে আমরা দুই ভাগে দেখতে পাই এভাবে, একটা হলো হাইকোর্ট, একটা হলো আপিলের কোর্ট, দুইভাবে আমরা দেখি নাকি? তো এখানে প্রথমে হচ্ছে হলো এটা একদম আপিল বিভাগের বিচারক থাকবেন উনি। এরপরেও আবার প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক থাকবেন, হয়ে গেল 3 জন। আপিল বিভাগের উনি হবেন চেয়ারম্যান। এরপরে অ্যাটর্নি জেনারেল থাকবেন এখানে, আর বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে একজন, অর্থাৎ 15 জন যে সদস্য রয়েছে আমরা দেখেছি 7 জন হচ্ছে হলো বার অ্যাসোসিয়েশন থেকে, আর 60 জন হচ্ছে সমগ্র বাংলাদেশ থেকে, এই 14 জন। এখান থেকে একজন অ্যাডভোকেট নিবেন, তাহলে টোটাল এখানে 5 জন। এই কমিটি এভাবে যদি আপনি সুন্দরভাবে গোছায় লিখতে পারেন বিষয়গুলো, এগুলো এমসিকিউর জন্য যেরকম গুরুত্বপূর্ণ ওই রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে হলো নিবন্ধন কমিটি। কাজ কি? নিবন্ধন কমিটি নিম্নোক্ত কাজগুলো করে থাকেন। তারা কি করেন এটা পরীক্ষা আসলে আমরা লিখবো যে 11 খ এর যে অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবী নিবন্ধন এবং নিবন্ধন কমিটির কাজ আইন ধারা নির্ধারিত হবে। বার কাউন্সিলের রুলস 60 ক বিধি অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রত্যেক আবেদনকারী বার কাউন্সিল কর্তৃক নির্দেশিত বা তদবিরকৃত পরীক্ষা এমসিকিউ লিখিত মৌখিক সম্পূর্ণ করবে, তারা এই কাজগুলো করবে। এনরোলমেন্ট কমিটির কাজ হলো তারা এমসিকিউ পরীক্ষা নিবেন, লিখিত পরীক্ষা নিবেন, মৌখিক পরীক্ষা নিবেন। এটা কোথায় বলা আছে? বিধি 60 ক-তে বলা আছে, এবং 60 খ বিধিতে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সে নিবন্ধন কমিটি কর্তৃক নির্দেশিত বা তদারকিকৃত মৌখিক পরীক্ষায় সম্মুখীন হবেন, এবং বাংলা বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র নিবন্ধন কমিটিতে উপস্থাপন করতে হয়। অনুচ্ছেদ 30-এ উক্ত কমিটি এমন আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান করতে পারেন। এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির প্রধান কাজ হলো প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার মৌখিক পরীক্ষা গ্রহণ করা এবং এনরোলমেন্ট কমিটি প্রার্থীদের দরখাস্ত মঞ্জুর করা। তাহলে নিম্ন আদালতে যারা আইন চর্চা করেন তাদের পরবর্তীতে হাইকোর্টে আইন চর্চা করতে চাইলে নিবন্ধন কমিটি এই জন্য হাইকোর্ট পারমিশন পরীক্ষা গ্রহণ করেন। তাহলে তারা দুটাই করেন, নিম্ন আদালতের জন্য করেন এবং হাইকোর্টের পারমিশন পরীক্ষার কাজগুলো তারা করেন। এই এনরোলমেন্ট কমিটিতে সদস্য কারা? এটা হলো আপিল বিভাগের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, হাইকোর্টের 2 জন, অ্যাটর্নি জেনারেল একজন সহ 4 জন, আরেকটা হচ্ছে বার কাউন্সিলের যে সদস্য আছে ওখান থেকে অ্যাডভোকেটদের মধ্য থেকে একজন। এই টোটাল 5 জন নিয়ে এই কমিটিটা গঠন হয়। এটা দেখেন এই ক্লাসটা শুধুমাত্র কি রিটেন পরীক্ষার্থীদের জন্য, এটা কি এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ না? জি স্যার, এটা তো সবাই একই বিষয়। একই বিষয়। আপনি যদি আইন বুঝেন তাহলে দেখবেন যে আপনি যেভাবে প্রশ্ন আসুক আপনি সেটা উত্তর করতে পারবেন।
এরপরে হলো বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্যটা কি, আমরা এই পার্থক্যটা দেখেই আমাদের আজকে ক্লাস শেষ করব। এই বাংলাদেশ বার কাউন্সিল স্যার আসবে এখন যে অবস্থা স্যার পরে প্রশ্ন রয়েছে, এরা তো পার্থক্যের যুগ থেকে বের হয়ে গেছে যে অবস্থা স্যার, ঠিক কিনা স্যার? জি বলতেছি স্যার যে এই যে পার্থক্য বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল, এটা দিয়ে তো মানে একটা প্রশ্ন হয় সবসময়, মানে আগে থেকে অনেক আগে থেকে এই প্রশ্নটা থাকে, কিন্তু ইদানিং তো স্যার এরা এইসব প্রশ্ন থেকে বের হয়ে গেছে স্যার, অনেক দূরে চলে গেছে। এরা 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 বেরো গেলেও এরকম প্লাট কিছু কোশ্চেন থাকবে। এরপরে ধরেন একটা প্রশ্ন দিয়ে দিবে, মানে প্রবলেমেটিক টাইপের ঘুরিয়ে পেঁচিয়ে একটা প্রশ্ন দিবে। ওই যে মানে মনে করেন সরকারি চাকরি দিবে, যদি কেউ বহিষ্কার হয় তাহলে কয় বছরে তারা এই করতে পারবে না পারবে, একটু বললাম এটাও আছে। আমরা আসছি এই টাইপের প্রশ্ন আসবে আর কি, আর একটা প্লাট কোশ্চেন থাকবে, অর্থাৎ একটা সহজ একটা প্লাট কোশ্চেন থাকবে, আর একটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রবলেমেটিক থাকবে আর কি, এইভাবে প্রশ্ন হবে। স্যার কি কাজল স্যারের মেয়ে তো পরীক্ষা দিতে, সেই জন্য কি করে কে জানে, আর ওনাদের পরীক্ষা এটা এটা একটু প্লাস পয়েন্ট আপনাদের পরীক্ষাটা, মানে দ্রুত সময়ে সম্পূর্ণ হওয়ার জন্য আসলে নাম্বারের লোক থাকলে ভালো, তাহলে ওনারা বিষয়গুলোতে কনসেন্ট্রেশন থাকে। আর ওনারা তো ভাই এখন এরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এনাদের কথা আমরা চিন্তা করে লাভ নাই। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1970 অনুচ্ছেদ 2 এর বি অনুসারে এই আদেশের অধীনে গঠিত বাংলাদেশ বার কাউন্সিল, অপরদিকে 2 এর ডবল বি অনুসারে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বুঝায়। তাইলে আপনি প্রথমে কাকে বুঝায় এটা দিয়ে দিলেন, আপনি সংজ্ঞা দিয়ে বুঝাই দিলেন, 2 এর বি আর 2 এর ডবল বি হয়ে গেল। দেশে বার কাউন্সিল নামক একটা সংস্থা, মানে বার কাউন্সিল নামক সংস্থা মাত্র একটি, এই সংস্থাটা মাত্র একটি, এটা একটা পার্থক্য হয়ে গেল। অপরদিকে বার অ্যাসোসিয়েশন অসংখ্য, প্রত্যেকটা জেলায় রয়েছে। বার কাউন্সিলে দেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত, আর পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন প্রত্যেক জেলার স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে গঠিত। এবং বার কাউন্সিল একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এটা একটা বিষয় ঠিক করি, এটা দরকার ছিল না। এরপরে কি বললাম, বার কাউন্সিল দেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত, পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন প্রত্যেকটা জেলার স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে গঠিত। বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন এরকম কোন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। বার কাউন্সিলে মোট সদস্য আছে 15 জন, ও অপরদিকে বার অ্যাসোসিয়েশনে ভিন্ন ভিন্ন সংখ্যক সদস্য থাকে। বার কাউন্সিলের 14 জন সদস্য নির্বাচিত, একজন পদাধিকার বলে সদস্য থাকে, পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের সবাই নির্বাচিত সদস্য। এবং বার কাউন্সিলের পদের মেয়াদ হচ্ছে 3 বছর, আর বার অ্যাসোসিয়েশনের মেয়াদ হচ্ছে 1 বছর। যদিও কিছু একটা বারে মনে 2 বছর আছে, কোন একটা বারে 2 বছর আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। 2 বছর এরকমই হয়, একটা মনে 2 বছর আছে এরকম শুনেছি, আমার ঠিক এখন মনে করতে পারতেছি না। বার কাউন্সিলের কার্যাবলী দেশের সকল আইনজীবীদের জন্য প্রযোজ্য, অপরদিকে বার অ্যাসোসিয়েশনের কার্যাবলী সকল সদস্যদের জন্য প্রযোজ্য। এরপরে আপনার বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান, অপরদিকে বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান। বার কাউন্সিল আইনজীবীদের সনদ প্রদানকারী একটা প্রতিষ্ঠান, অপরদিকে বার অ্যাসোসিয়েশন এরকম কোনো ক্ষমতা নাই। বার কাউন্সিল সরকারের অনুমতি ক্রমে বিধি প্রণয়ন করতে পারে, পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন এরকম কোনো ক্ষমতা তাদের নাই। বার কাউন্সিল আইনজীবীদের জন্য অপরণীয় পেশাগত আচরণ সংক্রান্ত বিধিবিধান তৈরি করে, ভঙ্গ করলে শাস্তির বিধান করে, অপরদিকে বার অ্যাসোসিয়েশনের কোনো ক্ষমতা নাই। বার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি, অপরদিকে বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের সভাপতি উক্ত অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্য থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। তাহলে আমরা পরীক্ষা যদি এসে গেলে আমরা বিষয়গুলো দেখলাম, লিখলাম, অসুবিধা নাই, পারবেন, 2 একবার পড়লে হয়ে যাবে।
এরপরে হচ্ছে হলো আমরা আরেকটা প্রশ্ন দেখি, আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা। এটা হলে আমাদেরকে আগে অনুচ্ছেদ 27 অনুচ্ছেদে বলা আছে। 27 অনুচ্ছেদে কি বলা আছে, এই আইনজীবীর যোগ্যতা অযোগ্যতা নিয়ে এখানে বলা আছে। হাইকোর্ট বিভাগের আইন পেশা করার অনুমতি জন্য প্রয়োজনীয় যোগ্যতা 21 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। আমরা 21 এবং 27 দেখতে পাই। আমরা নিম্ন আদালতের অর্থাৎ জেলাগুলোতে প্র্যাকটিসের জন্য এখানে আমরা 27 অনুচ্ছেদ দেখতে পাই, আর আমরা হাইকোর্টে আইন পেশা করার অনুমতির জন্য আমরা 21 অনুচ্ছেদ দেখি। তাহলে 27 অনুচ্ছেদে উল্লেখিত যোগ্যতা অযোগ্যতা প্রথমত নিম্ন আদালতে অ্যাডভোকেট হওয়ার জন্য যোগ্যতা অযোগ্যতা, আর হাইকোর্ট বিভাগে আইনজীবী হওয়ার জন্য হলো 21 অনুচ্ছেদটা। তাহলে অনুচ্ছেদ 27 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার জন্য তাকে কি করতে হবে, সে বাংলাদেশের নাগরিক হইতে হবে, ন্যূনতম 21 বছর বয়স হইতে হবে, আইনের বিষয়ে ডিগ্রি থাকতে হবে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিশ্ববিদ্যালয় বা বার কাউন্সিল কর্তৃক বা বাইরের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে অথবা ব্যারিস্টার হলে ওনারা করতে পারবেন, এবং অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষার ফি নিবন্ধন ফি দিতে হবে। একজন ব্যক্তি আবার এখানে যদিও 7 বছর মুক্তার হিসেবে কাজ করলে, যদিও এটার প্রচলন নাই, উপরে শর্ত পূরণ করলে সে অ্যাডভোকেট বলে গণ্য হবে, এবং সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে এই ক্ষেত্রে 2 বছর অতিক্রম করতে হবে। আর নৈতিক অবক্ষয় দণ্ডিত হলে তাহলে 5 বছর অতিক্রম হইতে হবে। নৈতিক অবক্ষয় জনিত দণ্ডিত হলে 5 বছর, আর নৈতিক অবক্ষয়ের জন্য 2 বছর। এগুলোই হচ্ছে হলো যোগ্যতা। এখন আমরা দেখব অযোগ্যতাগুলো কি। অযোগ্যতাগুলো 27-3 বলা আছে, অনুচ্ছেদ 27-3 এ বলা আছে যে কোন ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি হওয়ার অযোগ্য হবে যদি সে ওই যে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হতে নৈতিক অবক্ষয়ের বা অপসারিত বরখাস্ত হলে 2 বছর অতিক্রম না করলে, এবং সে যদি দণ্ডিত হয় 5 বছর, এবং সরকার কর্তৃক অফিসিয়াল গেজেটে নোটিফিকেশন দ্বারা সরকার যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন সময় অতিবাহিত না হলে আপনার সে অযোগ্যতা হিসেবে গণ্য হবে। 27-3 এই যে ক খ বা যে দুইটা বিষয় আমরা দেখলাম, 3 আমরা যদি সরকারি বা বিধিবদ্ধ সংস্থা হতে নৈতিক অবক্ষয়ের কারণে চাকরিচ্যুত হয়, অন্যদিকে সরকারি চাকরি ব্যতীত অন্য কোনো এ থেকে যদি চাকরিচ্যুত হয়, তাহলে এই বিষয়টা আলাদা হবে আর কি। আমরা যোগ্যতা ও যোগ্যতা বিষয়টা দেখলাম। এখন আমরা দেখি পরের প্রশ্ন। এটা হচ্ছে প্রবলেমেটিক, পরীক্ষা আসবে। একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে 2/1/2020 খ্রিস্টাব্দ তারিখে বরখাস্ত হয়েছে। তাহলে ফেব্রুয়ারি 2021 সালে তিনি আইনজীবী তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি যুক্তি সহ তাকে আইনি পরামর্শ দিন, আপনার কাছে আসছে, আপনি তাকে কি বলবেন? তাকে হিসাব করতে হবে উনি কি হয়েছে, আগে এটা দেখতে হবে। উনি সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে কিন্তু দণ্ড পায় না, তাহলে কয় বছর যাইতে হবে? 2 বছর। দেখেন, দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 1972 অনুচ্ছেদ 27 মধ্যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অযোগ্যতার বলা আছে। এই অনুচ্ছেদ 27 অনুযায়ী কোনো ব্যক্তি অ্যাডভোকেট হওয়ার যোগ্য হবে না যদি সে সরকারি চাকরি বা বিধিবদ্ধ সংস্থা চাকরি হতে নৈতিক স্খলনের অভিযোগে অপসারিত বরখাস্ত হয়, 2 বছর অতিক্রম না করে। এখন যদি সে দণ্ডিত হয় তাহলে 5 বছর তাকে অতিবাহিত হইতে হবে। এই বিষয়টা তাকে বুঝাই বলতে হবে, কারণ সে তাহলে এখানে সে কি করে নাই, এখানে তার মনে হয় 2 বছর হয় নাই। তাহলে আলোচ্য ঘটনায় উক্ত ব্যক্তি সরকারি চাকরি থেকে অবক্ষয়ের কারণে অপসারিত হয়েছে কিনা নির্দিষ্ট করে বলা হয়নি। যদি তিনি সরকারি চাকরি থেকে অবক্ষয়ের কারণে অপসারিত হয়ে থাকেন তাহলে শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি পরামর্শ থাকবে তিনি
যেন উক্ত পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন, কারণ এখানে তাকে তার 2 বছর এখনো অতিক্রম হয়নি, এই জন্য সে পরীক্ষা দিতে পারবে না। কথা বোঝা গেছে কিনা? এই টাইপের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন প্রকাশ দিব নাকি স্যার? এখানে তো স্যার সবসময় আসতেছে ইদানিং যে দরখাস্ত স্যার। সবই দিব তো, আমরা দরখাস্ত দিব, আমরা প্রশ্ন আছে, আমরা সবই দিব, মুসাবিদিও তো দিব, সবই তো। আপনাকে মেইন কথা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা হচ্ছে হলো কি, কথা হচ্ছে হলো আপনাকে ওই যে অনুচ্ছেদ এবং বিধি মনে রাখতে হবে।